আসসালামু আলাইকুম। আজ থেকে 7 দিন আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম যার শিরোনাম ছিল যে 4 নম্বর পজিশনের ব্যাকআপ হিসেবে মানে তাওহিদ হৃদয়ের ব্যাকআপ হিসেবে সাইফ হাসানই সবচাইতে বেশি এগিয়ে থাকবেন সিস্টেমে থাকা প্লেয়ারদের মধ্যে। এর পেছনে আমরা বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল যুক্তিও দাঁড় করিয়েছিলাম, যার 1 নম্বর যুক্তিটা ছিল যে গত বিপিএলে যে 3জন ব্যাটার 4 নম্বর পজিশনে দেশীয় ব্যাটারদের মধ্যে ভালো করেছেন তাদের মধ্যে 1 নম্বরে সাব্বির রহমান ছিলেন, এরপর সাইফ হাসান, এরপর ইয়াসির আলী রাব্বি। যেহেতু সাব্বির রহমান বিপিএলের পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সিস্টেমের অন্তর্ভুক্ত ছিলেন না, সো আনফর্চুনেটলি এখানে কোনো কিছু করার নাই। সিস্টেমে থাকা যে দুজন প্লেয়ার আছেন সাইফ হাসান এবং ইয়াসির আলী রাব্বি, তাদের মধ্যে সাইফ হাসানই এগিয়ে থাকবেন। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে এরই মধ্যে তিনি গ্লোবাল টি-20 খেলেছেন, সেখানেও এই পজিশনতে ভালো ব্যাটিং করেছেন মোটামুটি। তার বোলিং অপশনটা একটা অনেক বড় হ্যান্ডি অপশন, যেটা সংযুক্ত আরব আমিরাতের মতো কন্ডিশনে একটা বাড়তি বোলিং অপশন থাকা মানে সেটা অবশ্যই ক্যাপ্টেনের জন্য একটা বেস্ট পসিবল রিসোর্স থাকা। লাস্ট তিনি এ টিমেও খেলেছেন টপ এন্ড টি-20, সেখানে 2টা ম্যাচ এখন পর্যন্ত ভালো করেছেন। সো আলটিমেটলি ওই মিডল অর্ডারের জায়গাটা আপনি যদি ব্যাকআপ অপশন চান, সেক্ষেত্রে 2-4 মেলালে আমাদের কাছে অ্যাভেলেবল যে রিসোর্স আছে, অর্থাৎ যে প্লেয়াররা সিস্টেমের মধ্যে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তার মধ্যে সাইফ হাসানই সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন এবং সাইফ হাসানকে নেওয়া হয়েছে। আমি প্রথমে ধারণা ছিল যে 15 জনের স্কোয়াড হয় বা 15 জনের স্কোয়াড হবে, বাট যেটা জানতে পারলাম যে 16 জনের স্কোয়াড, অর্থাৎ ম্যাক্সিমাম 16 জন প্লেয়ার থাকতে পারবেন এশিয়া কাপের স্কোয়াডে। সো একটা অপশন কিন্তু সেই জায়গাটা বেড়ে যায়। মূলত 13 জনের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, 13 জন একদম থাকবেন। আপনি যদি একদম আমি নামগুলো মেনশন করি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসাইন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসাইন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এই প্লেয়াররা থাকবেন। মানে এই 13 জন নিয়ে আসলে কোনো কনফিউশনের জায়গা নাই, মানে এই 13 জন থাকবেনই। শরীফুলের জায়গাটা নিয়ে অনেকের মধ্যে ডাউট থাকতে পারে, কিন্তু আমি একটু ডাউটটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে, বিশেষ করে আপনি যদি আবু জায়েদ স্টেডিয়ামের কথা বলেন বা আবুধাবি স্টেডিয়ামের কথা বলেন, তাহলে সেই জায়গাটাতে শরীফুল বেশ সাকসেসফুল একজন বোলার। তার ইকোনমি রেটটা আপনি যদি চিন্তা করেন যে আবুধাবির স্টেডিয়ামটাতে 6-এরও নিচে এবং পাওয়ার প্লেতেও সেটা বেশ সমৃদ্ধশালী 6-এর নিচে, এবং সংযুক্ত আরব আমিরাতে সবসময় তার ট্র্যাক রেকর্ডটা, স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডটা অনেক ভালো। সো এই 13 জন থাকবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন বাকি যে 3টা প্লেস, সেই 3টা প্লেসের মধ্যে কতগুলো ক্রাইটেরিয়া ছিল, আসলে কতগুলো ক্রাইটেরিয়া ছিল। যেমন বাকি 3টা প্লেসের মধ্যে একটা অপশন, সেটা হচ্ছে আপনি কি ব্যাকআপ ওপেনার লাগবে কিনা। অবশ্যই এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের জায়গা যে তারা কি কোনো ব্যাকআপ ওপেনার রাখবেন, নাকি তারা লিটন কুমার দাসকে ব্যাকআপ ওপেনার হিসেবে, মানে যদি কোনো কারণে ওপেনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে লিটন কুমার দাসের একটা অর্ডার তারা আপ করে দেবেন কিনা। এটা যেমন একটা অপশনের জায়গা যে ব্যাকআপ ওপেনার লাগবে কিনা। যদি ব্যাকআপ ওপেনার আলাদা করে চিন্তা করতেন সৌম্য সরকার এবং নাইম শেখ, ডেফিনেটলি সেই জায়গাটা সৌম্য সরকারই টি-20 বিবেচনায় এগিয়ে থাকবেন। নাইম শেখ এই মুহূর্তে আসলে সেই জায়গাটা থাকবেন না, মানে আমাদের কাছে যে অপশন অ্যাভেলেবল ছিল তার মধ্যে সৌম্য সরকারই সেই জায়গাটা এগিয়ে থাকবেন। এবার আসেন মিডল অর্ডারে ব্যাকআপ। মিডল অর্ডারে ব্যাকআপের ক্ষেত্রে আলটিমেটলি সেই জায়গাটায় সাইফ হাসানের কথা আমরা 7 দিন আগেও বলেছি যে সাইফ হাসানের সেই জায়গাটায় থাকা উচিত। আরেকজন হচ্ছে নুরুল হাসান সোহান, যিনি আসলে থাকতেন, এই বিষয়টা সেরকমই। এখন নুরুল হাসান সোহান আসলে 4 নম্বরের ব্যাকআপ হিসাবে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহান ওই 6 বা 5 ওই পজিশনের ব্যাকআপ। যদিও সোহানকে আমি আসলে ওয়ানডে ক্রিকেটে অনেক বেশি মাত্রায় দেখতে চাই রাদার দেন টি-20 ক্রিকেট। মানে স্কোয়াডটা যদি 15 জনের স্কোয়াড হতো, আমি আমার ব্যক্তিগত চয়েসে সাইফকে এগিয়ে রাখতাম, সোহানকে আমি সেই জায়গাটা এগিয়ে রাখতাম না, বা সোহানকে আমি সেই জায়গাটায় পিছিয়ে রাখতাম। আরেকটা অপশন সেটা হচ্ছে যে পেস বোলিং অলরাউন্ডার আপনি টিমে খেলাবেন কিনা। মানে আপনার যে 3টা স্পট বাকি আছে, সেই 3টা স্পটের মধ্যে 3টা ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে ব্যাকআপ ওপেনার, একটা হচ্ছে আপনি কোনো পেস বোলিং অলরাউন্ডার খেলাবেন কিনা বাড়তি, আরেকটা হচ্ছে যে আপনার মিডল অর্ডারের ব্যাকআপের জায়গা। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। সো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে 16 জনের টিমটা দেওয়া হয়েছে, ইটস ফেয়ার এনাফ, খুবই ভালো টিম দেওয়া হয়েছে। এখন সাইফ হাসানকে আপনি আবার বিকল্প ওপেনার হিসাবেও চিন্তা করতে পারেন, যে সাইফ এমন একজন প্লেয়ার যাকে আপনি চারেও খেলাতে পারবেন, আবার বিকল্প ওপেনার হিসাবেও খেলাতে পারবেন, এবং সাইফের বোলিং অপশনটা আছে। আমি বলছি না যে সাইফকে আপনি দলে নিলে বাংলাদেশ সব ম্যাচ জিতে যাবে, বা সাইফ খারাপ খেলবে না, সাইফ সব ম্যাচ ভালো খেলবে, বিষয়টা সেরকম না। আমাদের কাছে যে ধরনের অপশন আছে, বা আমাদের দেশের ক্রিকেটে আসলে যে ধরনের রিসোর্স অ্যাভেলেবল আছে, যে ধরনের অপশন আছে, এর মধ্যে সাইফ হাসান বেস্ট পসিবল চয়েস বলে আমার কাছে মনে হয়েছিল, যে কারণে আমি 7 দিন আগে ওই ভিডিওটা করেছিলাম। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, কাজী নুরুল হাসান সোহানের ব্যাপারে আমি যদি বলি, সেটা আমি যেটা বলছিলাম যে ওয়ানডে ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশের যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, ওয়ানডে ক্রিকেটে সেই ভ্যাকুয়ামের জায়গাতে আমি অবশ্যই নুরুল হাসান সোহানকে এবং মাহিদুল অঙ্কন দুজনকে আমি বেস্ট পসিবল চয়েস হিসেবে চাইবো ওয়ানডে স্কোয়াডে। কিন্তু টি-20 স্কোয়াডের কথা যদি বলেন, যদি 15 জনের স্কোয়াড হতো, এর মধ্যে যদি 15 জনের স্কোয়াড হতো, তাইলে আমি হয়তোবা এই জায়গাটা সাইফকে এগিয়ে রাখতাম নুরুল হাসান সোহানের চাইতে। বাট যেহেতু 16 জনের স্কোয়াড দেওয়ার এবার সিস্টেমটা আছে, বা 16 জনের স্কোয়াডটা দেওয়া যাচ্ছে, সো আলটিমেটলি দুটা অপশন, একটা সাইফ
ব্যাকআপ ওপেনার প্লাস মিডল অর্ডার দুটো অপশনই আছে, আর মিডল অর্ডারে সেই জায়গাটায় কাজী নুরুল হাসান সোহানের অপশনটা রাখতে চেয়েছে। আর আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে যে পেস বোলিং অলরাউন্ডার, একটা বাড়তি পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশ রাখতে চেয়েছে, এবং সেটা সাইফুদ্দিন। এটা সাইফুদ্দিনের বিকল্প তো আসলে আর কেউ নাই আমাদের দেশে সেই জায়গাটাতে। বাট আবারও বললাম, যদি 15 জনের স্কোয়াড হতো তখন ব্যাপারটা আসলে একটু ডিফারেন্ট হতে পারতো। তখন টিম ম্যানেজমেন্টের চয়েসটা আসলে কীরকম, টিম ম্যানেজমেন্ট কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায়, কীভাবে খেলতে চায়, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করতো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা দেশের স্কোয়াডই কিছু না কিছু বিতর্কের জায়গা থাকে, সেটা একটা দুইটা পজিশনে, এখানেও হয়তো বা একটা দুইটা পজিশন নিয়ে বিতর্কের জায়গা থাকতে পারে, বাট ওই একটা দুইটা পজিশন এমন না যে খুব ম্যাসিভ কোনো চেঞ্জ করে দিতে পারতো বা ম্যাসিভ করে চেঞ্জ করে দেবে। আমার কাছে স্কোয়াডটা মনে হয় যে অ্যাভেলেবল যে রিসোর্স আছে বা যে অপশনগুলো আমাদের হাতে আছে সেই অপশন বা রিসোর্স অনুযায়ী একদম ঠিকই আছে। এটা এখানে আসলে আমি কোনো কিছু ভুলের কোনো কিছু পাই না। আগেই তো বললাম যে 13 জন তো একদম মানে চোখ বন্ধ করে ওই 13 জনই থাকতেন। বাদবাকি যে 3 জনকে নেওয়া হয়েছে সেই জায়গাটায় হয়তো বা আপনার হাতে খুব বেশি অপশন নেই। সিস্টেমে যে সমস্ত প্লেয়ার আছেন, আবারও বলি, অনেকেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখি যে সাব্বিরকে নিয়ে কথা বলেন, কিন্তু আউট অফ নোয়ার আসলে কোনো প্লেয়ার যে প্লেয়ারকে সিস্টেমের মধ্যে রাখেনি ক্রিকেট বোর্ড, সেই প্লেয়ারকে তো হুট করে আপনি আসলে এশিয়া কাপে নিয়ে যেতে পারেন না, এবং সেটা তো আসলে কারণ সিস্টেমেই রাখেনি ক্রিকেট বোর্ড। হ্যাঁ, ডেফিনেটলি আমরা যে বিষয়টা বিশ্বাস করি বা একটা ভিডিও আমরা করেছিলাম সেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে গত বিপিএলের পরেই এই 4 নম্বর পজিশন নিয়ে যদি আলাদা করে টিম ম্যানেজমেন্ট চিন্তা করতো, তাহলে এই যে 3 জন প্লেয়ার, 3 জনের 3 জনকেই সিস্টেমে রাখতো। 3 জনের 3 জনকেই, ওই যেটা বলছি যে যখন ক্যাম্প হচ্ছে এ টিমের, যখন ক্যাম্প হচ্ছে ন্যাশনাল টিমের 30 জনের, তখন 3 জনের 3 জনকেই রাখতো। সাব্বির, সাইফ কিংবা ইয়াসির রাব্বি, 3 জনের 3 জনকেই রাখতো। কিন্তু যেহেতু রাখেনি, তো এখন তো আসলে এশিয়া কাপের আগে হুট করে এই কথা বলে লাভ নাই। সো সিস্টেমে যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবল আছেন তাদের মধ্যে বেস্ট পসিবল চয়েসটা সাইফ হাসানই ছিলেন, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সো দ্যাটস ইট। আমার কাছে স্কোয়াড কন্ট্রোভার্সিয়াল মনে হয় না, আমার কাছে স্কোয়াড অ্যাভেলেবল যে রিসোর্স আছে তার মধ্যে ঠিকই মনে হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।